একটা প্রশ্নের সমাধান দিচ্ছি, তারপরে অন্য অধ্যায়ে যাব। আগে বিষয়টা তো বুঝছো, বাসায় একটু পরিবেশ সুন্দর করে, আগেটা তো তুমি ক্লিয়ার না? এবার নতুন করে করতে বলছে 1900 কত 1999 98 কাহিনী বলা আছে। 99 সালে ইউ মে অ্যাজিউম দ্যাট 1,50,000 ইউনিটস, আগের বার করছি 1 লাখ ইউনিট, এবার কত হবে 1,50,000 উড বি প্রডিউস, উৎপাদন করা হবে, অ্যান্ড সোল্ড ডিউরিং কত ফ্যাক্টরি ওভারহেড সোল্ড ডিউরিং মানে উৎপাদন করা হবে এবং বিক্রি করা হবে ডিউরিং 1999, অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড উড বি রিকভার্ড অ্যাজ পার্সেন্টেজ অন ডিরেক্ট ওয়েজেস। এটা না বললেও কিন্তু পারতো, আমরা আগের ফ্যাক্টরি ওভারহেড এইভাবেই করি বাস। অ্যান্ড অফিস অ্যান্ড সেলিং ওভারহেড আর এজ পার্সেন্টেজ অন ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট মানে কি? Overhead. কস্ট হ্যাঁ। আগে আমরা যেভাবে করছি বলেই দিছি, ওটিতে নিয়ে কোনো সমস্যা নাই। তো সমস্যা এই জায়গায় মনে হয় একটা কাহিনী বলছি, কিন্তু এই যে 1999-এ কী হবে, ম্যাটেরিয়াল তো বলে দিছে কত 1.5 লাখ, 1.5 লাখ ম্যাটেরিয়াল, 1.5 লাখ ইউনিট করবে, তার জন্য ম্যাটেরিয়াল এবং লেবার কিন্তু ফিক্স আগের মতনই লাগবে। তা আগের বারে 1.5 লাখের 1 লাখের সাথে যে পরিমাণ ম্যাটেরিয়াল রেটটা ছিল, এবারও কিন্তু সেম রেটেই কাজ করতে হবে। তবে কিছু নড়চড় আছে, নড়চড়টা কি দেখো। 1999 সালে কী হবে, দ্য সেলিং প্রাইস ওয়াজ রিডিউস, আগে ছিল কিন্তু কত 31.6, এবার কত অনলি 31, 6 পয়সা কমে। যে বেশি জিনিস হলে দাম কমে যায়, সহজ জিনিস। সেলিং প্রাইস তার মানে দিয়ে দিছে, কোনো পার্সেন্টেজ আমার করা লাগবে না। 1.5 লাখের সাথে যখন এই 31 গুণ করবা সেলিং প্রাইস পেয়ে যাবে, কিন্তু টেন্ডারে বেশি গেলে সেলিং প্রাইস কিন্তু পার্সেন্টেজ করে করতে হয়, আগেরগুলো যে করছে এটাতে লাগবে না। এরপরে কি বললো, ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট প্রোডাকশন কস্ট কুড বি ইনক্রিজড, প্রোডাকশন কস্টটা বেড়ে যাবে 50%। এটা যে ভুল করছে মনে হয়, এটা 50% হওয়ারই যুক্তিগত নাই, এটা 5% বেড়ে যেতে পারে প্রোডাকশন কস্ট। এত বেশি বাড়বে কেন? এত বেশি কেন বাড়বে? 5% হবে। একটু দেখি তারপরে। ইন 1991 অন অ্যাকাউন্ট অন এক্সেস ক্যাপাসিটি ম্যাটেরিয়াল প্রাইস অ্যান্ড ওয়েজেস রেট উড বি ইনক্রিজ 10%। মানে In ম্যাটেরিয়াল 99 প্রাইসও বাড়বে, ওয়েজেসও বাড়বে। উৎপাদন 50% বেড়ে যাবে। আগের বার ছিল 1 লাখ, এবার 50% উৎপাদন বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট না, উৎপাদন বেড়ে যাবে, মানে পরিমাণ বেড়ে যাবে, 1.5 লাখ হবে। আর এই জায়গাতে স্পষ্ট করে বলেই দিছে 1.5 লাখ। আগের বার 1 লাখ, 50% 50,000, 50,000 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ তো বলেই দিছি, দুইটা কাজই করে দিছি। তো ম্যাটেরিয়াল আগে ছিল কত 1 লাখের জন্য লাগছিল কত 9 লাখ, একটার দাম কত 9 টাকা। বিষয়টা ক্লিয়ার, 10% বেড়ে গেছে, তাহলে 9 পয়সা 90 পয়সা করে বাড়ছে। আর এদিকে কত 6 লাখ, একটার দাম কত পার ইউনিট লেবার কস্ট 6 টাকা। এই বছর আবার 10% বেড়ে গেছে, 10% 60 টাকা। দুইটা তো আমার লাগবেই প্রথমবার টেন্ডার করার জন্য, দুইটা কিন্তু লাগবে শুরুতে। তাহলে দুইটা করার জন্য প্রথমবারে কি করবা, এই যে দেখা কি যাচ্ছে এইভাবে করে নেন। এই 1.5 লাখকে কি করে দিবা, কোন দিকে অন হচ্ছে, এদিকে করে দিবা। প্রথমবারে কি করবা, এই 1.5 লাখ ইউনিটকে কত দিয়ে গুণ করবা, 1.5 লাখ ইউনিটকে 9 দ্বারা গুণ করো, তারপরে অ্যাড করো কয় পার্সেন্ট, 10%। 9 দিয়ে কেন গুণ করব? একটার দাম 9 টাকা না, আগে তো 1 লাখ ছিল 9 লাখ টাকা, একটার দাম 9 টাকা, এবার তো ইউনিট বেশি 1.5 লাখ, 9 টাকা দ্বারা গুণ করো, আর মূল্য বেড়ে গেছে কত পার্সেন্ট, 10%, যোগ করে দিবা, শেষ। লেবারটাও সেম ক্যাটাগরি, 6 টাকা দিয়ে গুণ করো, আবার কি করো 10% যোগ করে দাও। আর যদি বলো না আমি এমনি করবো না, আমি পার ইউনিট বর্তমান রেটে পার ইউনিট লেবারটা বের করবো, বের করার জন্য কি করতে হবে, এই 9 টাকায় কি করো 10% করো, কত দাঁড়ায় 90 পয়সা, কত 90 পয়সা, 90 লোকে 9 টাকা যোগ করো, কত দাঁড়াবে 9 টাকা 9 পয়সা, 90 পয়সা। এটার আবার 1.5 লাখ দিয়ে গুণ করো, তাহলে একবার অ্যান্সার পেয়ে যাবা। এই যে 14 লক্ষ কত 85,000, দেখছো 14 লক্ষ 85 আসছে। এখন কাজটা যদি এদিকে করো তাহলে ওদিকে করা লাগবে না, আগে যদি করো তাহলে এই জায়গায় করা লাগবে না, যেটা সহজ মনে করো করতে পারো। এইটাই সব। কোনটা, তাহলে এটা করো, 10% অ্যাড করে দিবা। বিষয়টা বুঝছো না বুঝো না? মানে এখানে হচ্ছে কি ম্যাটেরিয়ালস হচ্ছে কি 9 টাকা পার ইউনিট। পার ইউনিট। হ্যাঁ। আর এবার যদি বলো এবার কত 9 টাকাতে পাবো না, কত 10% বাড়ছে। বাড়ছে, 10% বাড়ার কারণে কত হচ্ছে 9 টাকা 90 পয়সা। 9 টাকা 90 পয়সা। আগে ইউনিট ছিল 1 লাখ, এবার ইউনিট তো 1.5 লাখ। 1.5 লাখ। একটা ইউনিট কিনলে এবার কত হবে 9 টাকা 90 পয়সা। 9 টাকা 90, 9 টাকা 90 দিয়ে গুণ করলে যে আনসার আসবে একসাথে চলে আসবে। আর যদি বলো আমি আগের রেট আগে বের করবো, হ্যাঁ হ্যাঁ। 1.5 লাখকে 9 দ্বারা গুণ করে যা বের করবো 10%টাও এটা সাথে ইনক্রিজ করলে সেম আনসার আসে। বিষয়টা ক্লিয়ার? আশা করি এটা সমাপ্তি হবে। হ্যাঁ, এরপরে অধ্যায়টার নাম কি? স্যার শেষ হয়নি? এটা তার সমস্যা আছে। দাঁড়ান, হয়নি? এই যে ভেরিয়েবল কস্টিং এর অ্যাবজর্পশন, এই অধ্যায়টা সহজ আছে, অল্প স্বল্প কইলে পারবা, কিন্তু ভিতরে কিছু গেঞ্জাম থাকবে। সেল করছে কিসের উপর? তা সূত্র এই যে দুইটা বিষয় লেখা আছে, কি বলছে 5% সেলিং এক্সপেন্স, কি 5% সেলিং এক্সপেন্স কিসের উপর, অন
সেলস। সেলসের উপর, আবার বলছি 20% প্রফিট অন সেলস। কিসের উপর? অন সেলস। হ্যাঁ, তো 100% যদি সেলস হয় বা 100 টাকা যদি সেল করি, তো টোটাল কস্ট কত? 5% লাভ কত? 20। 20। তাহলে 100 তো টোটাল সেলটা কত? এটা বোঝার জন্য দিচ্ছি, 100 হচ্ছে সেল, লাভ হবে কত? 20 টাকা। এর আগে কত? 80 টাকা। তো 80-র আগে কত ছিল? সেলিং এক্সপেন্স 5% আমি পাইছি? এটা তো পাই নাই। তাহলে এই 5% কি হবে? সেলিং এক্সপেন্স হবে। তো এর আগেরটা কত? 75 ছিল। এটা একটা কস্ট, এটা একটা কস্ট না? 100 টাকা যদি সেল করো, কস্টিং কত? 75। 20 টাকা লাভ করুম, 180 টাকা কষ্ট হবে। কিন্তু 80 টাকা কষ্ট পাওয়া সম্ভব না, এটা তো মিসিং করে দিচ্ছে আমার। 5% দেয় নাই তো ওরা। তো 5% আগেরটা কত? 75। 75%। তো এই 5% যখন ফিল আপ করতে যাবে তখন কি করবা? মনে করো টোটাল কস্ট লিখলা, কি লিখলা? আমরা তো কষ্ট বুঝলে ওই এক্সপেন্সগুলো যোগ করো না, কমার্শিয়ালটা যোগ করো, যা যা আছে সব যোগ করো, লিখতেছো। টোটাল কস্ট যদি এই জায়গায় লিখো একটু শর্টকাট, কত পার্সেন্ট? একটু 75% বুঝাই দিলা, যে পরিমাণ টাকায় আছে লিখলাম। অ্যাড করবো কি আবার? আরেকটা তো কষ্ট আছে, নাম কি তার? টোটাল কস্ট বিফোর সেলিং, এটাও লিখতে পারো প্রয়োজনে। অথবা 75% দেখলে ওরা বুঝবে যে এটা সেলিংটা এখন অ্যাড হয় নাই। এই যে সেলিং এক্সপেন্সটা কি করবো এখন? সেলিং এক্সপেন্স অ্যাড করবো। 5%। এন্ড 5% কি দেবো? এই জায়গায় যত টাকা আছে, মনে করো যে কয় লাখ টাকা, 4,20,000 টাকা আছে, হুম হুম এটা কত পার্সেন্ট টাকা আসলে? ওই 75%। হুম হুম। আমার লাগবে অ্যাড করবো কয় পার্সেন্ট? 5%। কারণ এই যে সেলিংয়ে 5% আর প্রফিটে 20%, টোটাল কত পার্সেন্ট? 25। আর আছে কত? 75। সেই 75টা ভাগ করতে হবে। অ্যাড করবো কয় পার্সেন্ট এখন? 5%। 5% টাকা অ্যাড করার পরে যে টাকাটা হবে, এটা কি এখন? টোটাল। এটাও টোটাল কস্ট লিখতে পারো। তবে ব্র্যাকেটে কি দিয়ে দিতে পারো এখন? 80%। 5% সেলিংটা অ্যাড হয়ে গেছে। এবার আমার কি লাগবে? অ্যাড করবো কি? প্রফিট। অ্যাড করবো কি? প্রফিট। প্রফিট কত পার্সেন্ট? এই যে টাকাটা, এটা কত পার্সেন্ট? 80%। তো এটা লাভটা করি কিসের উপর? সেলসের উপর। তো সেল থেকে কস্টে গেলে কি করতে হয়? মাইনাস মাইনাস। করতে হয়। তো যে টাকাটাই হবে সেই টাকাটা এই জায়গায় লিখবা, লিখার পরে উপরে কত? সবসময় কিন্তু গুণ 20 হবে। 20। সেলিং হোক কষ্ট হোক, সবসময় গুণটা কিন্তু গুণ নেওয়ার সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? কখন যোগ করবা, যোগ করবা, কখন বিয়োগ কখন করবা, বিয়োগ হবে। সেটা। তাহলে আমি সেল থেকে প্রফিটে কস্টে গেলে তখন মাইনাস। কি করতে হবে? মাইনাস। তার মানে এই জায়গায় কত হবে? 80। 80। 100 থেকে 20 বাদ দিলে 80। আর এই 80 কিন্তু হয়, দুই দিকে মিলে যায়। মানে এখানে যদি আমি এমন করে লিখি 100 মাইনাস 100 মানে তাহলে তো আরো লম্বা পেরা, একসাথে ওরা মাইনাসটা বুঝবে না কেমনে হইলো যে। আর তুমি যদি লিখতে চাও হবে, সমস্যা নেই। জাস্ট কি আসে বললো, এই জিনিসটাই মানে এত ডিটেইলসে করছে। এত ডিটেল করার তো ইতিহাস লেখার তো সময় নাই, এত পরীক্ষা এত বড় লম্বা লম্বা কাজ করার তো সময় নাই। একটু করে দিবে না, বুঝবে কি হচ্ছে, অঙ্ক পারে, বুঝো নাই? এত এটা লম্বা পেরা সরলিনটা নেওয়া সম্ভব বুঝাইলেন? না। বুঝাইলাম তো, ভুলে গেছি। তোমার কালকে ধরুম আর একদিন, দেখি তোমার মাথায় এই যে থাকে। এইটাই অধ্যায় হচ্ছে এটা কি? তৃতীয় চ্যাপ্টার বেসিক্যালি, না? হুম। ম্যাথের লজিকের দ্বিতীয় চ্যাপ্টার, অ্যাবজর্পশন কস্টিং আর একটা ভেরিয়েবল কস্টিং। যে পদ্ধতিতে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রোডাকশন কস্ট বের করার জন্য, পার ইউনিট প্রোডাকশন কস্ট বের করার জন্য যে পদ্ধতিতে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করা হবে, সেই পদ্ধতির নাম কি? অ্যাবজর্পশন কস্টিং। আর যে পদ্ধতিতে প্রোডাকশন কস্ট বের করার জন্য অনলি ভেরিয়েবল কস্টগুলো অ্যাড করা হবে, তার নাম কি? এর নাম কি? ডিরেক্ট কস্ট, ভেরিয়েবল কস্টিং অথবা ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং অথবা কি? ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এর আরেকটা নাম কিন্তু ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং এ একটা হচ্ছে প্রোডাক্ট কস্ট আর একটা হচ্ছে পেরিয়ডিক কস্ট। প্রোডাক্ট কস্ট কারে কয়? পণ্যের দাম উৎপাদন করতে, একটা পণ্য উৎপাদন করতে ভ্যালু যেটা দাঁড়াবে সেটার নাম কি? প্রোডাক্ট কস্ট। আর পেরিয়ডিক কস্ট কি? হিসাব বর্ষ চলাকালীন বা উৎপাদন প্রক্রিয়া চলাকালীন যে বেড়ে সংগঠিত হবে, কোনো পণ্যের জন্য নির্ধারিত না, সেটা হচ্ছে কি? পেরিয়ডিক কস্ট। সময়ের সাথে নির্ভরশীল, যেটা সময়ের সাথে যারা ডিপেন্ডেন্ট, সময়ের সাথে সম্পর্কিত, সেটা কি? পেরিয়ডিক কস্ট। আর প্রোডাক্ট কস্ট কি? পণ্যের দাম, পণ্যের উৎপাদন মূল্য নির্ধারণে যেটা জড়িত সরাসরি, পণ্য উৎপাদন করতে যে ব্যয়গুলো হয়। এখন দুইটা পদ্ধতির কারণে প্রোডাক্ট কস্টটা বেরি হয়, চেঞ্জ হয়ে যায়। যেমন কি অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রোডাক্ট কস্ট বলতে কয়টারে বোঝাবে? 4টা। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। বিষয়টা ক্লিয়ার? 4টা চলে আসছে। আর তো ভেরিয়েবল সেলিং এর অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর ফিক্সড সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি হবে? পেরিয়ডিক কস্ট। কোন ক্ষেত্রে? এটা হচ্ছে কি? অ্যাবজর্পশন কস্টিংয়ে। প্রোডাক্ট কস্ট বলতে 4টা আর পেরিয়ডিক কস্ট বলতে আর বাকি 2টা থাকবে। কিছু টাকা ফিক্সড, কিছু টাকা ভেরিয়েবল। তাদের নাম কি? সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ, কিছুক্ষণ আগে তো দেখে আসছি। আর ডিরেক্ট কস্টিং এর আরেক নাম কি? ডিরেক্ট কস্টিং এর আরেক নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এ প্রোডাক্ট কস্ট বলতে কয়টা বোঝাবে? 3টা। কি কি?
ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আর পেরিয়ডিক কস্ট বলতেও কয়টা? তিনটা। কি কি? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, প্যারোডিক কস্ট মানে কি জানো? সময়ের সাথে যারা ডিপেন্ডেন্ট, সময়ের সাথে ডিপেন্ডেন্ট। মানে সময়ের সাথে ধরো এই যেটা পরিবর্তন হয়। 19 সালে উৎপাদন প্রক্রিয়া যে ব্যয় হবে, যেমন সেলিং, এটা তো উৎপাদনের সাথে জড়িত না। কোম্পানি রাখতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যয় তো হবেই, কোম্পানি অপারেট করতে হবে না। উৎপাদনের সাথে যেটা জড়িত সেটা হচ্ছে প্রোডাক্ট। আর উৎপাদনের পরে কোম্পানির স্বাভাবিক প্রক্রিয়া কার্যক্রম পরিচালনা করার জন্য সময়ের সাথে ডিপেন্ডেন্ট যেটা, সেটা হচ্ছে কি? পেরিয়ডিক কস্ট। তো পেরিয়ডিক কস্ট বলতে এই ডিরেক্ট কস্টিংয়ে বা ভেরিয়েবল কস্টিংয়ে করা হবে তিনটা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা কিন্তু পার ইউনিটে যাবে না। তখন পরীক্ষা আসতেও পারে যে পার ইউনিট কস্ট, অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং, দুইটা পদ্ধতিতে পার ইউনিট কস্ট কত। তখন যখন অ্যাবজর্পশন কস্টিংয়ে লিখবে তখন এই চারটা জিনিস লিখতে হবে, আর ভেরিয়েবল কস্টিংয়ে লিখলে তিনটা লিখতে হবে। এই জিনিসটা একটু জানা থাকতে হবে। অঙ্ক নিয়ে তো বিস্তারিত, মাত্র হিন্টস, একটু আলোচনা, যে এই বিষয়গুলো একটু জেনে রাখা উচিত। আর ভেরিয়েবল আর ফিক্সড কস্ট বুঝো তো? ভেরিয়েবল কস্ট কারে কই? যে এই উৎপাদনটা কি হবে, যে ইউনিটটা প্রতি ইউনিটে ফিক্সড, পার ইউনিট ফিক্সড কস্ট, দ্যাট ইজ ভেরিয়েবল কস্ট। বুঝো না? একটা কলম এই উৎপাদন করতে যদি 3 টাকা ব্যয় হয়, 300 কলম উৎপাদন করতে কত হবে? 300 টাকা। 300 টাকা দাম। একটার জন্য কিন্তু 3 টাকা, এটা কিন্তু নচর করতেছে না। আর যে কস্টটা টোটালি কি হয়, উৎপাদনের সাথে যে কস্টটা কি টোটাল ফিক্সড, কিন্তু পার ইউনিট ভেরিয়েবল। টোটাল ফিক্সড, পার ইউনিট ভেরিয়েবল। ধরো একটা ফ্যাক্টরি তোমার ভাড়া নিতে হবে, কলম 100 উৎপাদন করো, 300 উৎপাদন করো, ফ্যাক্টরি কিন্তু একটা ভাড়া নিতে হবে, ম্যানেজার কিন্তু একটা রাখতে হবে, কারখানা কিন্তু একটা সেট আপ দিয়ে দিতে হবে। আর উৎপাদন ক্যাপাসিটি আছে 10,000 কলম করা। তো প্রথম যখন তুমি একটা কলম উৎপাদন করলে, একটা কলমের দাম কত? ধরো এই আনুষঙ্গিক ব্যয় মিলে তোমার 1 বছরের ব্যয় হবে 1 লাখ টাকা। তো একটা কলম উৎপাদন করলে 1 লাখ টাকা ব্যয়। দুইটা কলম করলে পার কলম কত? 50,000। তিনটা করলে আবার কমবে, চারটা কমলে 25,000। 10,000 করলে একটা দাম কত পড়বে? 10,000। 20,000 করলে পার ইউনিট কমে আসবে, কিন্তু টোটাল কিন্তু 1 লাখ, ওইটা নচর হবে না। যে কস্টটা পার ইউনিট কি থাকবে? ভেরিয়েবল, দ্যাট ইজ হচ্ছে ফিক্সড। আর যেটা পার ইউনিট ফিক্সড, দ্যাট ইজ হচ্ছে ভেরিয়েবল। পার ইউনিট ফিক্সড। প্রতি ইউনিট ফিক্সড। একটা কলম উৎপাদন করো, আমার 1 টাকা লেবার দিতে হবে। 10 টাকা করলে 10 টাকা। ইউনিট কিন্তু নচর করতেছে না। আর ম্যানেজারের ভাড়া, ম্যানেজারের যে কোম্পানির যে স্যালারি আছে ম্যানেজারের, এটা কিন্তু ফিক্সড। কিন্তু কলম উৎপাদন বাড়ার সাথে সাথে যে এটা কমে যায়, সেটা হচ্ছে কি ফিক্সড। বা উৎপাদন কমার সাথে যেটা বেড়ে যায়, সেটা ফিক্সড আর ভেরিয়েবল। বুঝছো তো বিষয়টা এখন? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তিনটা। আপনারা বলেন স্যার ফিক্সড আর ভেরিয়েবল একই? একই বললাম। ভেরিয়েবল কোনটা? যে কস্টটা হচ্ছে পার ইউনিট ফিক্সড, পার ইউনিট ফিক্সড, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। মানে পার ইউনিট ফিক্স, মানে আমার লেবারের যদি 1 টাকা খরচ হয়, 10টা করলে 10 টাকা, 3টা করলে 3 টাকা, 4টা করলে 4 টাকা। প্রতি কলম কিন্তু নচর করতেছে না, প্রতি কলম কিন্তু সেম 1 টাকা 1 টাকা। মানে কলমটা লেবার 2 টাকা লাগবে, 3 টাকা দিয়ে, তাহলে 100 কলম 300 টাকা। 300 টাকা। একটা 3টা 300, 3টা 3 টাকা, 100 টাকা 100 স্যার টাকা। আরেকটা, আর কোনটা ফিক্সড কস্ট? ফিক্সড হলো যেটা পার ইউনিট ভেরিয়েবল, মানে উৎপাদন বেড়ে গেলে সেই কস্টটা হচ্ছে ফিক্সড কস্ট। যেমন এখন তুমি 10,000 কলম উৎপাদন করো, 1 লাখ টাকা খরচ হয়, কিন্তু 15,000 করলে ব্যয় কত? 1 লাখ, 1 লাখই। যখন আগে ছিল 10 ভাগে কত? 10 টাকা, এখন কত হয়েছে? অবশ্যই কমে যাবে। 5 টাকা। 20,000 করলে কি হবে? 5 টাকা হয়ে যাবে। 40,000 করলে কি হবে? 2.5 টাকা হয়ে যাবে। 50,000 করলে 1 টাকা হয়ে যাবে। কস্টিং আর কমতে শুরু করো, 2 টাকা হয়ে যাবে। অর্থাৎ যে কস্টটা কি হবে পার ইউনিট ভেরিয়েবল, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। আর যেটা পার ইউনিট ফিক্স, সেটা হচ্ছে একদম শর্ট সংজ্ঞা, অনেক বেশি শর্ট। লিখতে গিয়ে আর একটু বিস্তারিত লিখবা, মনে রাখার জন্য, সহজ করার জন্য এটা। তাহলে এই ক্ষেত্রে 3টা, আর এই ক্ষেত্রে 3টা সমান সমান ভাগে। একটু বেসিক ফরম্যাটটা একটু দেখাই, বইয়ের মধ্যে আছে, লিখে টাইম নষ্ট না করে আমি ফরম্যাটটা এই জায়গায় দেখাই দিই। দেখো, আন্ডার ভেরিয়েবলের আরেক নাম কি ছিল? আন্ডার ভেরিয়েবলের আরেকটা, ভেরিয়েবলের আরেক নাম হচ্ছে ডিরেক্ট কস্টিং। ভেরিয়েবলের আরেক নাম কি? ডিরেক্ট কস্টিং। এটা তো বেসিক্যালি ইনকাম স্টেটমেন্ট করতে হবে। ইনকাম স্টেটমেন্ট কোন ফরম্যাটে করে? একটা ফরম্যাটে করতে হবে। ফরম্যাটটা কি? প্রথমবারে আমরা সেল লিখবো, সেল থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। আর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বিগিনিং, ওরা অনেক লম্বা পেরা দিছে, আমি যা বলি রিসুন বাইকে। সেল তো লিখলাম, তার ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এটা হেডিং। এর অধীনে কি লিখবো? বিগিনিং ফিনিশ গুডস বা বিগিনিং ইনভেন্টরি। তারপরে প্রোডাকশন, দুইটা যোগ করো, যোগ করার পরে লেস করো ইন্ডিং, হয়ে গেল কি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তারপরে এটা এখন আরেকটা বিষয় আছে আনফেভারেবল, আরেকটা আছে ফেভারেবল। ফেভারেবল, আনফেভারেবল আর আন্ডার এবং ওভার, এই 4টা বিষয় কিন্তু মনে রাখতে হবে। ফেভারেবল কাকে বলে?
তো মনে করো তোমাকে বাজার করার জন্য টাকা দিছে 1000, তুমি কি বাজার করে ফেলছো 700 টাকা দিয়ে, তো ব্যয়টা কি তোমার ফেভারে হইলো না আনফেভারে হইলো? ফেভার। তুমি তোমার আব্বুতে টাকা নিছো কত 1000, ব্যয় করছো কত 700 বা 800, তাহলে আপনার লস হইল। ব্যয়টা তোমার অনুকূল না প্রতিকূল? প্রতিকূল। প্রতিকূল। স্যার কোনটা মানে তোমার টাকা 1000 নিছো 1000, ব্যয় করছো কি 800 টাকা, 200 টাকা সেভ অনুকূল না? অনুকূল। তাহলে অ্যাকচুয়াল কস্টিংটা কমছে না বাড়ছে? কস্টিং কমছে না বাড়ছে? তাহলে ফেভারেবল কস্টিং বাদ দিতে হবে, আনফেভারেবল কস্টিং যোগ করতে হবে। স্যার, বিষয়টা ক্লিয়ার? না বুঝিনি আমি স্যার, মনে আমি বলছি, তোমাকে বলছি বাজারে নিয়ে গেছো তোমার আব্বুর থেকে 1000 টাকা, তুমি বাজার করে নিয়ে আসছো 700 বা 800 টাকা দিয়ে, হ্যাঁ। তো কস্টিংটা 800 তোমার টাকা ফেভারে দিলাম। না আনফেভারে গেল? তো বাজার 200 টাকা অনুকূল না save প্রতিকূল? সেম। তো অ্যাকচুয়াল কস্টিংটা বেড়ে গেল না কমে গেল? কমে গেল। ফেভারেবলের জন্য কমে যায়, আনফেভারেবল হয়ে বেড়ে যায়। বেড়ে যায়। মনে থাকবে তো সবসময়। মানে আমি 100 যদি এমন হয় 1000 টাকা নিয়ে গেলাম কিন্তু আমার খরচ হলো 1100 টাকা, তাহলে এটা প্রতিকূল। তাহলে যে 100 টাকা ওইটা কি যোগ করতে হবে, যোগ করতে হবে? আনফেভারেবল যোগ করতে হয়, ফেভারেবল বিয়োগ করতে, এটা খালি মনে রাখবা, ঠিক আছে? আর আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড আসে, এটা তাহলে এটা তো আমার অ্যাবজর্পশন loss হলো না কস্টিং। আরো? কস্টিং বেড়ে গেল, লস হলে তোমার তো কোনো সমস্যা নাই, তুমি বললো কোম্পানি ম্যানেজার, কোম্পানির মালিক পক্ষ জানবে হ্যাঁ ব্যয় বেড়ে গেছে, আনফেভারেবল হয়ে গেছে বৈরী পরিবেশের কারণে, বিভিন্ন কারণে। ফেভারেবল কি করতে হয়? যোগ করতে হয়। ফেভারেবল বিয়োগ করতে হবে, কস্টিং কমে যায়, কনসেপ্টে মনে রাখবা। আর আনফেভারেবল যোগ করতে হয়। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড ইন্ডিং, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড স্ট্যান্ডার্ড। আনফেভারেবলটা কি করব? যোগ করব। আর ফেভারেবলটা বাদ দিব, বাদ দেওয়ার পরে যেটা এটা হলো অ্যাকচুয়াল, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল। বিষয়টা ক্লিয়ার? এটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, বেসিক ফরম্যাট একটু দেখে রাখো। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বাদ দাও, পাইলা কি? সিএম মানে কি? নিট কন্ট্রিবিউশন মার্জিন। নিট কন্ট্রিবিউশন মানে ফিক্সড কোডগুলো বাদ দাও, কি আছে? ফ্যাক্টরি আছে, সেলিং এর মার্কেটিং আছে, বাদ দিলে গ্রোস অপারেটিং ইনকাম, নিট অপারেটিং ইনকাম। এটা কোন পদ্ধতি গেল? এটা হচ্ছে কি ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এ আসো, সেম কাজ। এই জায়গায় লিখছিলাম ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এই জায়গায় কি লিখতে হবে? অনলি কস্ট অফ গুডস সোল্ড। বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ করো, প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং স্যার কস্ট যোগ করো। অ্যাবজর্পশনটা মানে জানি কি বলছেন এটা? ওই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা চলে আসবে পার ইউনিটে, প্রোডাকশন কস্ট বের করার জন্য, পার ইউনিট প্রোডাকশন কস্ট বের করার জন্য ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা চলে আসবে। এই হচ্ছে ডিফারেন্সটা, আর ওই ক্ষেত্রে আসবে না। বুঝো না? একটা অঙ্ক যখন দেখবা সহজে চলে আসবে মাথার মধ্যে। কস্ট অফ গুডস সোল্ড যোগ করো, ইন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড স্ট্যান্ডার্ড। আনফেভারেবল তো আমি আগেই বলে আসছি, আনফেভারেবল কী করতে যোগ করতে হবে। আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড কী করতে হবে? বাদ দিতে হবে। আন্ডার অ্যাপ্লাইড যোগ করতে হবে, ওভার অ্যাপ্লাইড যোগ বাদ দিতে হবে। এই দুইটা কথা আবার মনে রাখতে হবে। আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ভেরিয়েবলে কিন্তু আসবে না, আসবে কোনটাতে? অ্যাবজর্পশন কস্টিং। আন্ডার আর ওভার, ফেভারেবল আনফেভারেবল তো বুঝছো, আগেও বুঝছো, এখনও সেই সেম। আন্ডার আর ওভারের মানে কি? আন্ডার ওভার, আন্ডার হচ্ছে কি আন্ডার হচ্ছে তোমার উৎপাদন করার কথা ছিল, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত? 1 লাখ টাকা, উৎপাদন 10,000 ইউনিট, কিন্তু এই বছর উৎপাদন করছি কত? 8,000 ইউনিট। 8,000 2000 তো 10,000 ইউনিট, 10,000 1 লাখ টাকা 10,000 দিয়ে ভাগ করলে পার ইউনিট কত টাকা? 10 টাকা। কেউ উৎপাদন করছি কত? 8,000। তাহলে আমার ভাগে টাকা গেছে কত? 80,000। 20,000 টাকা তো কি হয় নাই? 20,000 কি হয় নাই? 20,000 টাকা তো অ্যাড হয় নাই। উৎপাদন আমি ইউনিট লিখছি কত হাজার? 8,000 ইউনিটে কাজ করে আসছি। তো 8,000 হলে 10 যোগ গুণ করলে কত আসছিল? 80,000। 20,000 টাকা তো আসে নাই, কিন্তু টাকার নাম কি? ফিক্সড। ফিক্স মানে কি? টোটাল টাকা 1 লাখ দিতেই হবে, আরো 20,000 টাকা তো আমি যোগ করি নাই, এটা যোগ করতে হবে। যোগ করি নাই মানে অর্থাৎ উৎপাদন কম হলে আন্ডার অ্যাপ্লাইড, মনে রাখবা, বিস্তারিত পরে আলোচনা হবে। উৎপাদন কম হলে আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড যোগ করতে হবে। উৎপাদন যদি বেশি হয় তাহলে বিয়োগ করতে হবে, সেটা ওভার অ্যাপ্লাইড। একটু খালি মনে রাখো, রেকর্ড আছে, দেখে নিবে পরে আবার। এরপরে অপারেটিং এক্সপেন্স বাদ দাও, ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং বাদ দেওয়ার পরে নিট অপারেটিং ইনকাম। এরপরে আরও 2-3টা ফরম্যাট আছে, এইটাতে মিনিমাম 3টা ক্লাস তো লাগবেই, 3টা-4টা ক্লাসে ছাড়া শেষ করতে পারবো না একটা অধ্যায়। এটাতে আবার এই যে ইয়ে আছে, এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আছে, 2 ইয়ারের অঙ্ক আছে। আমরা স্যার দুইটা করলাম, একটা হলো ভেরিয়েবল আর একটা হলো হ্যাঁ, বেসিক ফরম্যাট করছি। আর পার ইউনিট কস্ট বলছি না, পার ইউনিট কস্ট বের করার ফরম্যাট। এই বেসিক বি পার্টের কিছু অঙ্ক দেখো, ওই যে একটাতে দেখবা 3টা, আর একটাতে করে আছে 4টা। 4টা কোনটাতে? অ্যাবজর্পশনে। এই বেসিক থেকে শুরু করো, তাহলে এই দুইটা পদ্ধতি কাকে বলে একটু ইংলিশে শিখো। এই যে পার্থক্যের কারণগুলো, এই যে দুইটার হলো, এই যে প্রোডাক্ট কস্ট আর কালীন ব্যয়, পেরিয়ডিক কস্ট। পেরিয়ডিক কস্ট আর প্রোডাক্ট কস্ট কারে বলে? এগুলো সময়ের সাথে নির্ভরশীল, এটা কি পণ্যের সাথে নির্ভরশীল, উৎপাদনের সাথে রিলেটেড। আর অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্ট, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুইটা আগে পড়ে আসো ভালো করে।
এই দুইটা আগে সংজ্ঞা, দুইটার সংজ্ঞা, পার্থক্য, প্রোডাক্ট কস্ট, পিরিয়ডিক কস্ট, এই চারটা জিনিস তোমাদের পড়া। দেখি নেক্সটে ধরলে কি কেমন পারো। হ্যাঁ, সূত্র সূত্র তো লিখকে দিছে আর বইলা দিছি, এই জায়গায় লেখা টেখা সব আছে। আর বিষয়টা হলো এই যে পড়া হচ্ছে কোনটা কোনটা, এই যে লিখকে দিব HW। না স্যার লিখতে দিও না। আরে পার্থক্য দুইটা এইমাত্র না পাইলাম, পার্থক্য জি দুইটা। স্যার পার্থক্য তো পিছনে আছে। এই যে প্রোডাক্ট কস্ট, পিরিয়ডিক কস্টের পার্থক্য, আর অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং, এই চারটা হয়েছে পড়া। তাহলে আজকের মতন রাখো, আল্লাহ হাফিজ। এই হলো তোমাদের বাড়ির কাছে। এটা কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। এখানে আছে না